শুনেন, আমরা যে কাজটা করতে যাচ্ছি কাজটা কি, আপনি যদি রসায়ন বইতে যান, কি বলছি রসায়ন বই আনছেন নাকি আপনাকে বেরোতে আছে? হ্যাঁ, বাইরে করো। রসায়ন বইতে আমরা আমাদের যে কনসেপ্টটা শেষ করছি মৌলসমূহের পর্যায়িত ধর্ম, এই মৌলসমূহের পর্যায়িত ধর্মের পরে কনসেপ্টের নাম হলো যে ইলেকট্রন ক্রিয়া পর্যায় সারণীর মূল ভিত্তি। তো ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি এটা কেমনে, কারণ আপনাকে শেখানো হয়েছে অলরেডি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করা যায়, যায় না? যায় না। তারপরে বিভিন্ন যে ইয়াগুলা আমরা কি বলে, যেমন ধরেন এই যে সোডিয়াম কত 11 2 8 কত 1 1s2 2s2 2p6 3s1 ক্লোরিন কত 17 2s7 1s2 2s2 2p6 3s2 3p5। এই যে আমাদের সোডিয়াম, সে যে একটা ইলেকট্রন ত্যাগ করে কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে সে যে ধনাত্মক আয়নে পরিণত হয়, এই ব্যাপারটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস না করি তাহলে এটা আমরা বুঝবো না। কথা কি বোঝা যাচ্ছে? এই যে ক্লোরিন, সে যে একটা ইলেকট্রন ওই ইলেকট্রনটা গ্রহণ করে সে যে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এই জিনিসটা আমরা ইলেকট্রন বিন্যাস না করলে বুঝতাম না বা বুঝবো না। কথা কি ক্লিয়ার? তো এই ব্যাপারটা ওরা বুঝতে চাচ্ছে আসলে কিভাবে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। ঠিক আছে, তারপরে যেরকম এবার আসেন আমরা একটা ইয়াতে যাই, আসছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম ঘটনা, আমরা ব্যতিক্রম ঘটনা নিয়ে আলোচনা করি। সবার প্রথমে আছে হাইড্রোজেনের অবস্থান। আমরা যদি দেখেন হাইড্রোজেনের অবস্থান হলো গ্রুপ নাম্বার 1 কে রুবি শেষে ফেলেছে। এই গ্রুপ নাম্বার 1 আমরা বলছিলাম যে এটা হলো ক্ষার ধাতু সময়ের গ্রুপ, অথচ হাইড্রোজেন সে ক্ষার না ধাতু না কিছু না, তাহলে তার কেন অবস্থান দেওয়া হয়েছে? তাহলে এটাই হলো পর্যায় সারণীর একটা ব্যতিক্রমধর্মী ঘটনা। এটা পর্যায় সারণীর কি ঘটনা? ব্যতিক্রমধর্মী ঘটনা। জাস্ট তার শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনকে কেন্দ্র করে তাকে গ্রুপ নাম্বার 1 দেওয়া হয়েছে। 2 নম্বর ঘটনা দেখার, 2 নম্বর ঘটনা হলো হাতের পার্শ্ববর্তী প্রতিবেশী হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানাইজেশন। এখন এটা হলো গ্রুপ 18। গ্রুপ 18 তার অবস্থান করতেছে যাদের সমশক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে তারা। তাইলে এখন এই যে এদের সমশক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে, সর্বশক্তি স্তরে কারো 18 আছে, কারো 32 আছে। এছাড়াও তারা সবার কত হলো, হিলিয়ামের তো 8টা ইলেকট্রন নাই, ওর তো 2টি ইলেকট্রন আছে, 2 ইলেকট্রন ছেড়ে 2, তাহলে তারা কেন গ্রুপ 18 তে অবস্থান দিল? তারা তো গ্রুপ 2, মানে যে কারণে হাইড্রোজেনকে গ্রুপ 1 এ রাখছেন, তাহলে তো এই কারণে হিলিয়ামকে গ্রুপ 2 এ রাখার কথা, জানেন না? তো এখানে দেখো এটা ছিল সম্পূর্ণ ধাতুর ক্ষার ধাতুর গ্রুপ, শুধুমাত্র এক ওই ধর্ম মিলছে কারণে এখানে ওকে রাখা হয়েছে। এখন এখানে কিন্তু এরা সবাই নিষ্ক্রিয় গ্যাস। এখন ওর কিন্তু ইলেকট্রন কিন্তু ওদের মতো মিলে নাই, কিন্তু শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসগুলোকে একসাথে অবস্থান করানোর জন্য হিলিয়ামকে গ্রুপ নাম্বার 18 তে অবস্থান করানো হয়েছে। এখানে এই হিলিয়াম থাকাটা হলো একটা ঘটনা, কথা কি আমি বুঝি না তোমরা বুঝছো? এরপর হলো লেন্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি, গ্রুপ নাম্বার 3 পর্যায় 6 এবং 7। এই গ্রুপ নাম্বার 3 এর 15টা মৌল আছে। কয়টা মৌল? 15টা। এই 15টা মৌল ওদের যদি সুন্দরভাবে দেখাতে যায় তাহলে পর্যায় সারণী তাই না, এটা একটা প্রতিবন্ধী সারণী হয়ে যায়। ঠিক আছে, তো এই প্রতিবন্ধী সারণী থেকে বাঁচানোর জন্য তাদেরকে আলাদা করে ঋত্বিক রোশনের মধ্যে 2টা আঙ্গুল দিতেছে। ঠিক আছে, আলাদা ঋত্বিক রোশন গিয়া আর পর্যায় সারণীতে আছে 2বার। তো ওই নিচের সারি প্রথমটাকে প্রথম মৌল অনুযায়ী ল্যান্থানাইট, আর এর নিচেরটাকে প্রথম মৌল অনুযায়ী অ্যাক্টিনাইট সারি নাম দেওয়া হয়েছে। কথা বোঝা যাচ্ছে? তার হলো গ্রুপ 6 এবং গ্রুপ পর্যায় 6 এবং 7 এর গ্রুপ নাম্বার 3 এর মৌল। কথা কি ক্লিয়ার? এই জিনিসটা তো এটা আমরা করে ফেলছি আল্লাহর রহমতে। এখন
আমাদেরকে বলছে বিভিন্ন গ্রুপ অবস্থিত মৌলগুলোর বিশেষ নাম। আসেন আমরা এই নামগুলো খুব ভালো করে একটু চিনি। এই নামগুলো মনে হয় আমি নিজে আপনাদেরকে আগেও শিখে ফেলছিলাম, ঠিক না? হ্যাঁ, সালফোজেন, হ্যালোজেন শিখাইছি না? তাহলে এগুলো তো আর কথা বলার কিছু নাই। তারপরে 1 নাম্বারকে ক্ষার ধাতুর গ্রুপ বলে, কেন বলে সেটা আপনারা জানেন, বিক্রিয়া করে দেখাইছি। 2 নাম্বার গ্রুপকে মৃৎ ক্ষার ধাতু বলে, কেন বলে সেটাও জানেন, করে দেখাইছি। গ্রুপ নাম্বার 11কে নোবেল ধাতু বা কিয়া নিষ্ক্রিয় ধাতু বা অভিজাত ধাতু বলে, কেন বলে সেটাও শেখানো হয়েছে। গ্রুপ নাম্বার 11 যে কপার, ঠিক আছে, সিলভার, তারপরে হলো গোল্ড, ঠিক আছে, আমরা জানি। আবার এটাও বলা হয়েছে যে এরা মুদ্রা হিসেবে ব্যবহার করে, কারণ মূলত মুদ্রা ধাতু। গ্রুপ নাম্বার 18কে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের বা অভিজাত গ্যাস। গ্রুপ নাম্বার 16 বলে হ্যালোজেন, কারণ তারা যখন গ্রুপ নাম্বার 17 সরি 17কে বলে হ্যালোজেন, এরা লবণ তৈরি করতে পারে। তারপরে হলো গ্রুপ নাম্বার 16 যেটাকে বলে সালফোজেন, যেটা বইতে লেখা নাই। সালফোজেন বলার মেইন রিজনটা হলো ওরা ওই যে খনিজ থেকে যা আপরিক সংগ্রহ করে ওখানে ওরা কি হিসেবে থাকে, অপদ্রব্য হিসেবে থাকে। গ্রুপ নাম্বার 15কে বলছিল নিকোটিন, এটা আমরা বলছিলাম কারণ মূলত যে নিকোটিনের ভিতরে যে ধোঁয়া সৃষ্টি হয়, ধোঁয়াতে মূলত এই গ্যাসগুলো থাকে, বোঝা গেছে? এই কারণে। আর একটা আছে গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12, অর্থাৎ স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্কের যে গ্রুপটা, এই গ্রুপগুলো এই 3 থেকে 12 এগুলোকে বলে অবস্থান্তর মৌল। এখানে ডি অরবিটালের উপস্থিতি দেখা যায়, একাধিক প্রয়োজন প্রদর্শন করে মৌলগুলো। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? এখন এই যে চ্যাপ্টারটা শেষ করলাম, চতুর্থ অধ্যায়, এই চ্যাপ্টারে একদম ফুললি বাসায় যায়, রিডিং পড়বেন। তারপর প্রিভিয়াস কোশ্চেন, এমসিকিউ কাটতে কোন সাল আছে আমি জানি না, 21 সাল প্রথমে আপনি কমপ্লিট করবেন, তারপর 22 সাল, তারপর 23 সাল। জাস্ট এই 3টা ইয়ারের এমসিকিউ যদি সলভ করা হয় তাহলে এই চ্যাপ্টারটা মোর দ্যান এনাফ, এটা প্রচুর পরিমাণে যথেষ্ট হয়ে যায়। শুধু 21, 22, 23 কেউ যদি সৃজনশীল এমসিকিউ সলভ করে। আবার সৃজনশীলের ক্ষেত্রে সেম, সৃজনশীলের ক্ষেত্রে জাস্ট 22 আর 23 করলে হয়, আর এমসিকিউর ক্ষেত্রে 21, 22, 23। আমি এটা বলবো এই চ্যাপ্টারের ক্ষেত্রে এমসিকিউ কত? 21, 22, 23। সিকিউ কত? 22, 23। মন চাইলে 2টা, মন চাইলে 1টা, কিন্তু করলে আপনার ফায়দা, আপনার লাভ। এই থেকে বেশি করলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু ন্যূনতম এটা করতে হয়, এটা আমি বলবো। ঠিক আছে?